হাতটা ঝেড়ে ঝেড়ে কিছু দূর এগিয়ে গেল সুজানা। হাতের তালু ছিঁড়ে গিয়েছে, জ্বালা করছে। মেহুল আর শান্তা হাঁপাতে হাঁপাতে ছুটে এলো, বলল, আহিরা জাইনের কাণ্ড দেখেছিস? ফাজিলের দল, তোর হাতে আবার কি হলো? সুজানা হাতের তালু মেলতে ওরা দুজন খানিকটা বিস্ময় নিয়ে তাকালো। উমা, কি করে হলো? পড়ে গিয়েছিলাম, তাও স্যারের সামনে। কত লজ্জায় পড়েছিলাম ভাবতে পারছিস? কোনো দরকার ছিল আমার পেছনে দৌড়ানোর? আরে হ্যাঁ, আমিও দেখলাম স্যারকে, নাহিদ ভাইদের বন্ধু। সুজানা হাতে ফু দিতে দিতে ভাবলো, তাই তো অনা আর আবিদের বার্থডের দিন নাহিদ ভাইকে দেখেছিল না, বেমালুম ভুলে গিয়েছিল। ওই বাড়ি থেকে কেউ কি আসেনি তাহলে? আসার কথা। একা একা বিয়ে খেতে আসার মানুষ স্যার নন। যদি ওনার মা আসেন তাহলে তো সুজানা শেষ। এত ভয় লাগে ওই মহিলাকে। সুজানা মেহুল আর শান্তার সাথে ঘরের দিকে চলে গেল। হাতটা আসলে জ্বালা করছে। কিছুক্ষণ পর নিখিল এলো, বলল, কি রে, তোরা এখানে বসে আছিস কেন? বসে বসে আঙুল চষার জন্য আমি এখানে এনেছি তোদেরকে। আয়। সুজুর হাত নাকি ছিলে গেছে। কি বলিস? আরে কখন হলো এসব? বেশি লেগেছে? তেমন কিছু না, মলম লাগিয়ে নিব আন্টির কাছে থেকে। তুই তোর কাজে যা। না না, আমার সাথে আয়। আয় তো। স্যার এসেছে, দেখেছিস? দেখা হয়েছে? সামনাসামনি আমাদের সাথে দেখা হয়নি, সুজুর সাথে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এখন তাহলে আয় আমার সাথে। ওরা নিখিলের জোড়াজুড়িতে উঠে পড়ল। নিখিল বলল, তোদের একটা জায়গায় নিয়ে যাব, দাঁড়া। তার আগে মায়ের কাছ থেকে মলম নেই। তারা নিচে যেতে যেতে নিখিল তার ভাইকে দেখা মাত্র ডাক দিল, বলল, ভাই ওরা এখানে রুমে গিয়ে বসেছিল, নিয়ে এলাম। নাহিদের সাথে সাথে ওর বন্ধু আর সাথে থাকা মা ঘাড় ঘুরিয়ে চাইল। অভিককে কিছুটা কাছাকাছি ফোনে কথা বলতে দেখে সুজানা শান্তার পেছনে আর সুজানার পেছনে মেহুল দাঁড়ালো। নাহিদ তাদের দেখে হেসে বলল, এই যে তোমাদেরকেই খোঁজ করছিলাম। কেমন আছো অপরা? ভালো আছি ভাইয়া, আমরাও বরকে দেখার অপেক্ষায় ছিলাম। সুজানা আর মেহুলও কথা বলল ছোট্ট করে। রাহাত হেসে বলল, তোর বান্ধবীরা তো লজ্জা পাচ্ছে নিখিল। এদের ওই লজ্জা শরম একটু বেশি আর কি। লজ্জা পাবে না, এখানে ওদের স্যার আছে তাই। আর ওর মিনিমাম লজ্জা শরম আছে। অভি তোমাকে বলেছি একে কয়েকটা পিটুনি দিও, আমার কথা একদম শুনতে চাই না। কাকে আন্টি? এই তো নিখিলের কথা বলছি। কেন, ও তো ভালো স্টুডেন্ট, পেছনেরগুলো ফাঁকিবাজ। রাহাত হেসে বলল। শান্তা, মেহুল আর সুজানা লজ্জায় জড়সড় হয়ে দাঁড়ালো। নিখিল গর্ব করে বলল, আমি জানতামই না ভাইয়ের বন্ধু আমাদের স্যার। বলেনি কখনো। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছি। তুই আমার সাথে বসে দুটো কথা কবে বলেছিস মনে আছে? তাছাড়া অভির সাথে আমার আজকের পরিচয় না, বহুদিনের বন্ধুত্ব। এই 6 বছর পর আমি এই বাড়িতে দ্বিতীয়বার এলাম। নিখিল আবারও মাথার পেছনে হাত বুলালো, বলল, ভালোই হলো, সারপ্রাইজ তো পেলাম না। আচ্ছা, আমরা এখন এক জায়গায় যাব। আমাকে মলমটা দাও তো। সুজুর নাকি হাত ছিলে গিয়েছে। হাত ছিলে গেল কিভাবে? মলম লাগিয়ে নাও সুজানা, কিভাবে ব্যথা পেলে? তেমন কিছু না। অভিক এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। পেছন থেকে সাফিন অভিককে ডাক দিল। অভিক দ্রুত পায়ে সেদিকে চলে গেল। নাহিদ মাকে বলল, আন্টিকে নিয়ে এসো মা। নাজমা বেগম ওদিকে পা বাড়ালেন। সুজানা বলল, স্যারের মা এলো নাকি? বাবারে, আমি আর নেই, আমাকে দেখলে চিনে ফেলবে লুনি। নিখিল সন্দিহান হয়ে তাকাতে মেহুল আমতা আমতা করে বলল, কোথায় নিয়ে যাবি বলেছিলি না? চল চল। আয়। নিখিলের পেছন পেছন যেতে সুজানার পা থেমে গেল ছোট্ট বাচ্চাদের ডাকে। সুজান, সুজান, আমরা এদিকে। সুজানা থমকে গেল। মেহুল বলল, ওরে বাবা, আমি আর নেই, নিখিল চল, সুজু থাকুক। শান্তাকে টেনে নিয়ে চলে গেল মেহুল। সুজানা অনা আর আবিদের দিকে এগিয়ে গেল, বলল, বিয়েতে এসছেন? বাবা কি সুন্দর লাগছে। সুজান, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সোনামণি। আর কে কে এসছে? ওরা সুজানার আঙ্গুল ধরে টেনে নিয়ে গেল। অভিককে দেখে ওদিকে আর যেতে চাইল না সুজানা। সালমা বেগমকে গাড়ি থেকে হাত ধরে নামাচ্ছে অভিক। সালমা বেগম এদিক ওদিক তাকিয়ে নাহিদের সাথে হেসে খেলে কথা বলে কুশলাদি বিনিময় করলেন নাজমা বেগমের সাথে।
সুজানা সরে পড়ার আগেই সালমা বেগমের চোখ পড়ল তার দিকে। আর সরতে পারল না সুজানা, দাঁড়িয়ে রইল অনা আর আবিদের সাথে। সালমা বেগম তাকে আগাগোড়া গভীরভাবে পর্যবেক্ষণ করে চোখ সরিয়ে নিলেন। সুজানা আর কাউকে দেখল না, তার মানে আর কেউ আসেনি। দাদু দাদু কি দেখো, সুজান এখানে। সবাই ফিরে তাকালো এবার। অনা আর আবিদ মুখ তুলে সুজানার মুখ দেখার চেষ্টা করলো। সুজানা হেসে ফেলল তাদের কাণ্ড দেখে। সালমা বেগম ধীরে ধীরে হেঁটে এলেন। সবুজ রঙা শাড়িতে ওনাকে অনেক স্নিগ্ধ লাগছে। নাজমা বেগমের সাথে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে এলেন তিনি। সুজানার সামনে এসে দাঁড়ালেন, বললেন, বিয়েতে আসবে এই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে গেল আস। জি, আমার বন্ধুরা এসে বসেছিল তো। ভালোই, আমি ভেবেছিলাম তুমি কিছুই জানো না, এখন দেখছি সুন্দর করে শাড়িও পরাতে জানো। সুজানা মৃদু হাসার চেষ্টা করে মাথা নামিয়ে নিল। নাজমা বেগম বললেন, ও সুজানাকে চেনেন বুঝি? হ্যাঁ, নাতে নাতনি দুটোকে পড়াই। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওনারা চলে যেতে গাড়ি থেকে অনা আর আবিদের কাপড় চোপড়ের ব্যাগ, মিষ্টি, নাস্তার কার্টুনগুলো নিয়ে যাওয়ার সময় অভিক সুজানার খানিকটা পেছনে থেমে গিয়ে বলল, আপনি কিছুই জানেন না নাকি? আপনি কিছুই জানেন না নাকি? মাকে বলবো আমি বিয়ে ভাঙতে জানেন? সুজানা আহত চোখে তাকালো। অভিক হাসলো, বলল, বলবো না। আপনার হাতে না জানি কি হয়েছে। দ্রুত ওই ঘরে আসুন। কোন ঘর? যেখানে মা আর বেবিরা আছে। কেন? বলেছি তাই আসবেন। কিন্তু আপনার বান্ধবী মেহুল এসেছে না? সুজানা শাড়ির আঁচলে কোনা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে জবাব দিল। তাহলে ওনাকে পাঠিয়ে দিন। সুজানা চমকে উঠল। অভিক ততক্ষণে চলে গিয়েছে। মেহুকে পাঠাবে কেন? পাঠাবে না। বন্ধুদের আর দেখা পেল না সুজানা। কোথায় চলে গেল তা ভাবতে ইতিমধ্যে প্রকাণ্ড উঠোনটা আর ব্যাকইয়ার্ড ঘুরে নিল সে। কারো দেখা নেই। ফাজিলের দলের সাথে কোথাও গেলে এই এক সমস্যা, না বলে না কয়ে কোথায় চলে যায়। সাইম তো পুরাই বাদশা। কলেজের বন্ধু টন্ধু পেয়ে যাওয়ায় একেবারে রাজা হয়ে গেছে। বোনের কথা মনেই নেই, পেলে জোরে আজ কানটা মলে দেবে। পায়চারি করার সময় নিখিলের ছোট ফুপির মেয়েটা এসে বলল তাকে ডাকছে মামির ঘরে। সুজানা মাথা নাড়ল, গুটি গুটি পায়ে সেদিকে হেঁটে গেল। ওই ঘরে যদি স্যারের মা থাকেন। সুজানার গলা শুকোতে লাগলো। এক পাক ফেলে ওই ঘরের সামনে দিয়ে যাওয়ার পথে নাজমা বেগমের সাথে দেখা হলো। ওনার হাতে মলমের কৌটা। সুজানাকে টেনে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বলল, মলম না লাগিয়ে ঘুরছো কেন মেয়ে? বেড়াতে এসে হাত ছিলছ, এইসব কোনো কথা? তোমার মা কি বলবে? এই ঘরে বসে মলমটা লাগিয়ে নাও, লাগিয়ে নিতে পারবে তো? সুজানা মাথা দোলালো। ঘরের ভেতরে অনেক মানুষ। নিচে ফ্লোরে অনেকে বসেছে। পালঙ্কে সালমা বেগম, রায়ান, পালঙ্কে সালমা বেগম, রাহান আর সাফিনের মা। আরো অনেক মুরব্বী একসাথে বসে গল্পগুজব করছে। সুজানাকে দেখে সালমা বেগম ডাক দিলেন, বললেন, কি হয়েছে? কোথায়? কিছু হয়নি আন্টি। না, তোমার হাতে কি হয়েছে বলো না। সামান্য ছিলে গিয়েছে। ও, সাবধানে চলতে পারো না? এত বড় মেয়ে যদি পড়ে গিয়ে হাত পা ছিলে লোকে কি বলবে? আজব মেয়ে রে বাবা। মেয়েটা কে আপা? ওই বড় বউয়ের মামুর ছেলের সাথে সম্বন্ধ চলছে। ওদের পড়ার এই খাতিরেই চিনি, নাম সূচনা। ও আচ্ছা, আমি ভাবলাম আপনার কেউ হবে। সেটা কেমন মনে হলো? আপনি বকছেন তাই মনে হলো। মেয়েও তো চুপচাপ আছে। আমি ভুল ত্রুটি দেখলে সবাইকে বকি, কাউকে বাদ রাখি না। আর এই মেয়ে তো পুরো ভুলে ভরা, হাঁটতে বসতে ভুল করে। বিয়ে শাদী হলে ঠিক হয়ে যাবে। বিয়ের আগে সব মেয়েরা এরকম থাকে। সুজানা মলমের কৌটাটা হাতে নিয়ে দাঁড়িয়েই রইল। তুমি হাতে মলমের কৌটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছো? আজব ব্যাপার। দেখি কৌটাটা দাও তো দেখি। সুজানা কৌটা দিতে সালমা বেগম কৌটা খুলে মলম নিয়ে বলল, এদিকে এসে বসো। হাঁ করে কি দেখছো? এসো। সুজানা ওনার পাশে গিয়ে বসে হাতের তালুত মেলল। চামড়া ছিঁড়ে গিয়েছে, এতে মলম লাগালে আরো জ্বলবে, কিন্তু পরিস্থিতি ওর হাতে নেই। হাতটা সালমা বেগমের হাতে। উনি আলতোভাবে মলম লাগিয়ে দিতে দিতে বললেন, আহা, দেখো তো কতখানি ছিঁড়ছে, মাংস দেখা যায়। কেমন মেয়ে তুমি? তোমার শাশুড়িকে বদনাম শুনিয়ে তাহলে ভুল কিছু করিনি। সুজানা চোখ তুলে ওনার দিকে তাকালো।
উনিও তাকাতেই চোখে চোখ পড়ল। চোখ নামিয়ে এড়িয়ে সুজানা বলল, বদনাম? হ্যাঁ, কি বলেছেন? বলেছি তুমি বোকা, আদব কায়দা জানো না, কিচ্ছু জানো না। তুমি কি আসলেই কিছু জানো? আপনি শেখাবেন? আমি আপনার কাছ থেকে তো অনেক কিছু শিখেছি। আমি কেন শেখাবো? ওই বাড়ির যোগ্য বউ হতে। মলম লাগানো শেষ করে কোটা ধরিয়ে দিলেন উনি সুজানাকে। বললেন, তোমাকে শেখানো পড়ানোর সময় নেই আমার হাতে। যাদের বাড়ি যাচ্ছ ওদের দেখে নেবে। আর তোমার মতো মেয়েকে আমার শেখানো পড়ানোর কোনো ইচ্ছা নেই। সুজানা মলমের কৌটো নিয়ে হেসে বেরিয়ে এলো। ক্ষণে ক্ষণে মুঠ পাল্টায় মহিলা। ও বেরোতেই পাশের জন বলে উঠলেন, আমাদের অভির জন্য এরকম একটা মেয়ে পেলেই হতো আপা, তাই না? থাক, যে মেয়ে আমার ছেলের কপালে আছে ওই মেয়ে এমনিতেই আসবে। ছেলেটা সহজ সরল, তাই আমি ভয়ে থাকি। একটা ভালো মেয়ের সাথে দেখা করিয়ে দাও খোদা, আমার আর তর্স হয়েছে না। তখনই অভিক ঘরে ঢুকে এলো, ফোন কানে। ফোন বাড়িয়ে দিয়ে বলল, বাবা কথা বলতে চায়, বাইরে চলো। মা ছেলে বেরিয়ে গেল ঘর থেকে। সালমা বেগম কথা বলা শেষ করে ছেলের দিকে ফোন বাড়িয়ে দিলেন। অভিক মায়ের পাণ্ডুর মুখখানা দেখে হেসে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? বিয়ে বাড়িতে এসেছো না? এরকম মুখ করে রাখলে ভালো লাগে? হ্যাঁ, সবার বিয়ে খাই আমি। তোর বিয়ে আমার আর দেখাও হবে না, খাওয়াও হবে না। তুই কি বিয়ে নিয়ে একটুও সিরিয়াস হবি না অভি? আর কত? আমি তোর জন্য আর কোনো মেয়ে দেখব না, ঠিক করেছি। যাকে মনে ধরে রাখিস তার বিয়ের সাথে ঠিকঠাক। এইবার তুই একটা পছন্দ কর। তোর কি কোনো মেয়েটির পছন্দ নেই? থাকলে বল, আমি বাকিটা দেখে নেব। মা মা আমার কথা শোনো, এতটা হাইপার হলে চলে? ধৈর্য ধরো। বাপের মতো হয়েছে একদম। কথায় কথায় আমাকে ধৈর্য শেখাতে আসে। আচ্ছা, সুদূর বিদেশ ঘুরে এলি, তারপরেও একটা মেয়েও তোর পছন্দের নেই? এরকম হলে তো চলে না অফি। আই হ্যাভ। আহ, সালমা বেগম দু হাত মুখের উপর চেপে রাখলেন। তারপর ছেলের মুখের দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইলেন চুপচাপ। খুশিতে চোখ দুটো জল জল করছে। মিহি স্বরে জানতে চাইল, কে সে? সময় হলে বলবো। না অফি, এখন বলবি, মায়ের কাছ থেকে লুকোবি? তুমি একদম বাচ্চাদের মতো করো মা। তুই আমার বাপ, তাই। লাইসেন্স পেয়ে গেলে তোমাকে সবার আগে বলবো। লাইসেন্স? কিসের লাইসেন্স? ধুর, আমাকে বল, আমি এখন গিয়ে কথা বলবো। মেয়েটা কোথায় থাকে? দেখতে কেমন? ওই মেয়ে আমার মনের মতো হবে তো অভি? আমার একটা মাত্র ছেলের বউ, আনিকার মতো হবে তো? ওসব অনেক দূরের কথা মা। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বিধায় মেয়েটারও ছেলেটাকে পছন্দ করতে হবে এমন কোনো কথা আছে? মা, আমার সময় দরকার। বাড়িতে গিয়ে ওটা বাবা আর জেঠুকে বলে দেবে, ভাইকেও, যাতে কোনো মেয়ের কথা না বলে, ঠিক আছে? আমি অত কিছু বুঝি না অফি। বিয়ে এই বছরেই করতে হবে। না, এটা সম্ভব না মা। কেন সম্ভব না? তুই আমাকে ওই মেয়ের ছবি ঠিকানা দে, আমি আজই কথা বলবো। উফ মা, ওসব অনেক দূরের কথা। কি দূরের কথা দূরের কথা লাগিয়েছিস? আচ্ছা, আমাকে ছবিও দেখাবি না? আমি তোর মা তো। তুমি মা বলেই তো সবটা তোমাকে বললাম। আচ্ছা আচ্ছা, মেয়েটা তোর মতোই মিষ্টি না? ও মা, আমার তো ভাবতেই কেমন লাগছে অভি। আমার ছেলেটা তাহলে শেষমেশ বড় হলো। কি খুশির খবর! মেয়েটা দেখতে পেলে আরও ভালো হতো। কখন দেখাবি অভি? লাইসেন্স পেলে। ধর, লাইসেন্স লাইসেন্স, ছেলে আমাকে নতুন নতুন কথা শেখায়। বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে রাখলেন উনি। তার মধ্যে সুজানার উপস্থিতি দু রকমের আবহে ভাসল কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত। সালমা বেগম উত্তেজিত হয়ে বললেন, কি কি চাও? অনা আবিদকে নিয়ে যেতে পারবো আমাদের সাথে? কাছেই যাচ্ছি বন্ধুদের সাথে। যেখানে ইচ্ছা যাও, আমার নাতি নাতনিগুলোকে সামলে রাখলেই হবে। আচ্ছা। কোথায় যাচ্ছেন? আমি শিওর জানি না, নিখিল বলল কাছে নাকি, কেক কাটার পূর্বেই চলে আসবে। ওকে, সাবধানে। সুজানা অনুমতি দিয়ে চলে গেল। সালমা বেগম বিড়বিড়িয়ে বললেন, তুমি এবার শ্বশুরবাড়ি যাও আর উচ্ছন্নে যাও, তোমাকে আর দরকার নেই আমার। মা, কি ভাবছো? আমি হুম। এই মেয়েটার কথা ভাবছি। মেয়েটার কথা কি ভাবছো? আচ্ছা অফি, এই মেয়েটা ওই মেয়েটাকে চেনে তো? মানে এই মেয়েটার বড় হবে নাকি ছোট হবে? সমান সমান। ও আল্লাহ, কি বলিস? এই মেয়ে চিনে?
তাহলে আমি ওর কাছ থেকে জেনে নেব, পারবো? সরাসরি জিজ্ঞেস করতে পারবে না, অন্যভাবে পারো। এই তো আমার ভালো ছেলে, তাহলে আমি যাই। কোথায়? সূচনার কাছে। সুজানার কাছে কি? ওই মেয়েটার ব্যাপারে জানতে চাইবো। আচ্ছা নামটা তো বল। সুজানা কিছু জানে না মা। অভি, খুব মারবো কিন্তু, মস্করা করিস মায়ের সাথে। মা, আমি সুজানার টিচার, আমার প্রেস্টিজ নষ্ট হবে। হ্যাঁ তাই তো, এই মেয়ে যদি আবার সবাইকে বলে দেয় তখন? থাক থাক, বলবো না। আচ্ছা অভি, আমি ওর কাছ থেকে ইনিয়ে বিনিয়ে তো জিজ্ঞাসা করতে পারি তাই না? তুই আমাকে কিছু বল তো ওই মেয়ের নামে, মানে ক্লু দিবি আর কি। ওনার নাম সুজানা আফ্রিদা। সরিষাবাড়ির রাস্তার মোড়ে 3 তলায় থাকে। একটা ভাই আর মা নিয়ে ওনাদের পরিবার। CU 3rd ইয়ার, ফিনান্স ডিপার্টমেন্ট। সালমা বেগমের চোখ পাকানো দেখে অভিক থেমে গেল। উনি গালে হাত দিতে অভিক স্বাভাবিক ভঙ্গিতে বলল, তো কোন মেয়ের কথা বললে সেটাই তো বুঝলাম না। এই মেয়ে বলতে আপাতত সুজানাকেই চিনি। মেয়েরে তক্তা বানাবো অভি, ওই মেয়ের কথা বলছি অভি, সূচনা নয়। তাহলে আজ থেকে এই মেয়ে ওই মেয়ে নয়, সুজানাকে সুজানাই বলবে, ওকে? নইলে দেখা যাবে ওই মেয়ের বদলে এই মেয়ে মানে সুজানাই সব জায়গায় চলে আসছে। হ্যাঁ বুঝেছি, সূচনাই বলবো, কিন্তু যে আমার ছেলের বউ হবে তার নাম জানি না, এটা কেমন না? আমি ওই মেয়ে বলতে থাকবো। তুমি আপাতত এই মেয়ে ওই মেয়ে বলে চালিয়ে যাও মা, টাটা। মাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে চলে গেল অভিক। সালমা বেগমের কাছে হিসাব স্পষ্ট নয়। ওই মেয়ে মানে তো ওই মেয়ে, আর এই মেয়ের মানে সূচনা। তাহলে এই মেয়েকে এই মেয়ে কি করে বলবে? ধর, ছেলেটাকে বাপের রোগে ধরেছে, আজকাল মস্করা শুরু করে। ফাজিল ছেলে কোথাকার। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়ার পর্ব পুরোপুরি চুকে গিয়েছে। দেশি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি, ডলার ঝোল ভালোই জমেছে। রাত 11টার ঘরে কেক কাটার পর্ব শুরু হবে। সবাই প্রস্তুতি নিচ্ছে। নিখিলের জ্যাঠাতো বোনের মেয়ে আর আরো কয়েকটা বাচ্চা মেয়েকে শাড়ি পরতে দেখে মুখ গোমড়া করে বসেছিল অনা। কান্নাকাটিও সেরে ফেলেছে অভিকের কাছে। পরবর্তীতে বাড়িতে ফোন করলে ড্রাইভার এসে তার জন্য ওই বার্থডের দিন পরা শাড়িটা দিয়ে গেল। শাড়িটা পেয়ে সে ভীষণ খুশি এবং সুজানার হাতে শাড়ি ও সাজতে পেরে আরো খুশি। সালমা বেগম কড়া অর্ডার দিয়ে গেছে, ওনার নাতনিকে যেন সুজানার মতো করেই সাজায়। নিজের এমন পরোক্ষ প্রশংসায় মনে মনে খুশি হলো সুজানা। তবে তা বেশিক্ষণ রইল না। অনার আদেশ পালন করতে গিয়ে তার আদেশ সুজানির মতো করে সাজবে। শান্তার মেহুলো তাকে সাজাতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দুজনেই বলল, ওটা স্যারের মা হয় কি করে, এত বজ্জাত? চুপ চুপ, আমি অভির আম্মু যা। কচু যান। অভি তোমাকে গাল ছিঁড়ে দিবে। শান্তা গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে রইল। সুজানা হেসে বলল, ওকে আহির পেয়েছিস? সুজানা, তুই এই দুটোকে পড়াস কি করে? কি পণ্ডিত! অনা দু ঠোঁট একে অপরের সাথে লাগিয়ে নিজেকে আয়নায় দেখে এপাশ ওপাশ দুলতে দুলতে বলল, সুজানের মতো লালচে, ওয়াও। তারা তিনজন একসাথে হেসে উঠল। স্টেজের বিপরীত পাশে আরো একটি বড়সড় স্টেজ বানানো হয়েছে, তবে ওটাতে সাজানো হয়নি। আপাতত বন্ধুমহল আর কাজিনদের আড্ডা বসেছে। তাদের মাঝখানে অন্যান্য বাচ্চাদের সাথে আবিদও আছে। সাইমের সাথে মজা করছে, হাসাহাসি করছে। অল্প সময়ের মধ্যে বেশ ভাব জমে গিয়েছে সাইমের সাথে। সাইমকে এখন চাইম ভাইয়া বলে ডাকা শুরু করেছে। সাইম এনজয় করছে সম্বোধনটা। বাচ্চাটাও ভীষণ আদুরে। আপা এত কিউট বাচ্চাগুলোকে পড়ায় কি করে? সে হলে সারাক্ষণ গাল চটকাতো। বর আর বরের বন্ধু মহলকে দেখে আড্ডা মহলে খানিকটা নীরবতা। তারপরই হই হুল্লোড়ে মেতে উঠল সবাই। জায়গা খালি করে উঠে দাঁড়ালো নিখিল, আহির আর জাইর। শ্রদ্ধাভাজন স্যারের দিকে চেয়ার ঠেলে দিতেই অভিক চেয়ার টেনে বসে বলে, তোমরা বসতে পারো, গান শোনার রাইট আমাদেরও তো আছে। কাকের গলায় আর কি গান? নিখিল চোখ লাল করে তাকালো। নাহিদ আর বাকি বন্ধুরা চেয়ারে বসলো। নাহিদ গায়ে এলিয়ে দিয়ে বলল, তোরা ভাই কেক কাটবি কখন? নাকি আমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো? জুনিয়ররা থাকায় রাহাত ফিসফিসিয়ে বলল, যা, কাল রাইতে ঘুমাইতে পারবি না, আইজ গিয়া ঘুমা, কেক আমরা কাটি। নাহিদ ঠোঁট কামড়ে তাকাতেই অভিক হেসে উঠল, বলল, এখানে সবাই স্টুডেন্ট, সামলে। যথাস্ত।
কিন্তু তার বউ কেক কেটে অলরেডি ছবি এদিকে পাচার করে দিছে, আর সে এখনো মশা দাঁড়ায়। ভাই রে ভাই, কেক টেক কাট, আমরা যাই। আরে রাহাত ভাই, এত তাড়া কিসের? এখনো তো সবে শুরু। মেয়েরা রেডি হচ্ছে, তাই বসে থাকতে হচ্ছে। আচ্ছা, তোর গিটারটার অবস্থা তো কাহিল, সমস্যা কি? ফকিরের ছদ্মবেশ ধরছস কেন? তোর ইঞ্জিনিয়ার ভাইয়ের কিপটামিগিরি নাকি এখনো বহাল আছে? ধুর, বাবার উপর রাগ করে আর কিনছে না। আমি কিনেছি, ওটাও দিচ্ছে না। কি আর করার? ওটা নিয়ে আয়, নিখিলের নেওয়া দরকার। নিখিল মাথা নাড়ালো। নাহিদ কালো চকচকে কালো রঙের গিটারটি এনে অভিকের হাতে দিল। অভিক সেটি নেড়ে চেড়ে দেখলো। নিখিল বলল, স্যার, আপনি পারেন? পারি, বাট প্র্যাকটিসে নেই। ব্রো, মনে আছে মিললে পেট্রোজারের সাথে ছবি তুলে দিয়েছিলাম তোদের? ওয়ান অফ দ্য বেস্ট গিটারিস্ট অ্যান্ড দারুণ পার্সোনালিটি, মাই ফেভারিট পার্সন। আহির ফোন বের করে তৎক্ষণে ছবিটা খুঁজে বের করে নিল। বলল, স্যার, এইটা আমি ইনস্টাগ্রাম থেকে নিয়েছি, ভিডিওটা অনেক দেখেছি। হ্যাঁ, এটাই মিল পেট্রোজা। আমি ওদের সাথে অনেকগুলো পার্টিতে অ্যাটেন্ড করেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, ভিডিওটাও দেখেছি। ওখানে সুন্দরী লাল চুলওয়ালা মহিলাটা কে যেন? স্টুপিড, তোর মুখে সবসময় বাজে কথা। ওটা পেট্রোজার ওয়াইফ। সবাই হো হো করে হেসে উঠল। নাহিদ বলল, হ্যাঁ, আই লাভ ইউ এভি। কাকে বলছিল যেন? কি সুন্দর করে ডাকলো মায়েরি, এভি ফারদেন। সিরিয়াসলি, ওখানে ওটা নর্মাল। তুই অফ যা, আমি গিটার বাজাবো। নিখিল, অ্যাসিস্ট মি। ওকে স্যার। আবিদ লাফ মেরে এসে অভিকের কোলে এসে বসলো। গিটারের তারে আঙ্গুল ঘষা মেরে বলল, অভি অভি, আমিও বাঁচাবো। আপনিও বাঁচাবেন? বনু কোথায়? বনু সুজানের কাছে লিপস্টিক দিচ্ছে। সবাই আরেক দফা হেসে উঠল। নাহিদ আবিদকে কোলে নিয়ে বলল, পুরো বাপ কা বেটা। অভি, এইটা তোর কার্বন কপি হবে, দেখিস। অভিক গর্বে হাসলো। ভাই, এখন চুপ যাও, স্যার আপনি গিটার বাজান। অভিক একটা দুটো আঙ্গুল নেড়ে চেড়ে টুকটাক এলোমেলো সুর তুলল। নিখিলের দিকে তাকে ইশারা জানতে চাইলো হচ্ছে কিনা। নিখিল বৃদ্ধাঙ্গুলি দেখে সমর্থন জানাতে অভিক চমৎকার হেসে বলল, আমার খুব প্রিয় একটা টিউন আছে, ওটা ট্রাই করছি, হচ্ছে না। হ্যাঁ, তুই বরং মাস্টারি বাদ দে, তোর বাপের বিজনেস সামলা আর গিটার বাজা, এটাই ভালো হবে। বাবার বিজনেসের টেক কেয়ার অলরেডি করছি। বিয়ে করলে মানুষ পাগল হয়ে যায়, সেটা তোকে দেখে বুঝে গেছি আমি। তুই আমার চাইতেও বেশি হবি। সব কিছু স্বাদ নেওয়া দরকার, জীবন তো একটাই। সবাই সমর্থন করলো। অভিক বলল, বাট তুই হাট, গিটার বাজা। ইয়া শিওর। তরঙ্গ হতে সৃষ্ট শব্দ সুর উঠল ধীরে ধীরে, সবার কৌতূহলকে চাপিয়ে। সেই টুংটাং সুরের সাথে খোলা গলায় গান ধরল সবাই। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি, যত ভাবি আলগোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব, যত দূরে যায় আমাদের হাতছানি, তারও দূরে দেখি না, আচ্ছা তারও দূরে দেখি নাবিকের মস্তানি, দিক ভুল হয়ে যায় খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়ি। আহির তার ক্যামেরায় টুকটাক ক্লিক দিয়ে নিল সেই ফাঁকে। গান শেষ হওয়ার আগে অভিক ভুল আঙুল চালানোতে গিটার থেমে গেল। সবাই রুষ্ট চোখে তাকালো। অভিক আঙ্গুল ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে পড়ল, গালে আঙ্গুল রেখে বলল, লেগেছে, আমি আসছি। স্যার, কিভাবে হলো এটা? বেশি কেটেছে? আঙ্গুল ছেড়ে অভিককে আসতে দেখে সুজানা এক পাশে সেটে গেল। অভিক সেদিকে যেতেই সুজানা অন্য পাশে গেল। অভিক সেদিকে যেতেই সুজানা থেমে গেল। অভিককে যেতে দিল। অভিক আঙ্গুল কামড়ে বলল, আমার আঙ্গুল কেটে গেল। কেন? আপনার জন্য। আমি কি করেছি? আপনি ভুল সময়ে এসেছেন। অনা তারা দিচ্ছিল, তাই এসছি। আমি এত কৈফিয়ত চেয়েছি? না। তাহলে দিচ্ছেন কেন? আপনি বললেন ভুল সময় এসছি, তাই বললাম। অভিক চলিয়ে যাচ্ছিল।
সুজানা ডেকে বলল, স্যার একটা কথা। বলুন। অনা আপনাকে খুঁজতে ওদিকে গিয়েছে। সাফিন সামলাবে। আচ্ছা। অভিক যেতে গিয়ে আবার পিছু হেঁটে সুজানার সামনে এলো। আরেকটা কথা, কি? আমাকে যেখানে সেখানে স্যার ডাকবেন না, ওটা আপনার মুখে মানায় না। আমি তো কিছুই করিনি। আপনি যেখানে যান সেখানেই সব লণ্ডভণ্ড হয়ে যায়, এটাই আপনার দোষ। হ্যাঁ, কচু। কেক কাটা পর্ব শেষ হলো। অনেক হই হুল্লোড় মজা মাস্তি শেষে সবাই যার যার বাড়ি ফিরে এলো ভোর রাতে। পরদিন সন্ধ্যায় আবারও সবার যাত্রা ব্লুমিং পার্ক ক্লাবে। ক্লাবে সবাই পরিবারের সাথে। শান্তা তার বাবা আর দাদু, মেহুল তার মা বাবা, সুজানা তার মা, ভাই আর রোজা। আহিরের বাড়ি থেকে শুধু মা বাবা আর ছোট বোন, আর 4 বছরের 6 বছর বয়সী ভাইটা। জাইনের পরিবার থেকে নিহাত আর বাবা। সবার একসাথে দেখা সাক্ষাতে সবাই আনন্দিত। নিহাতকে দেখে প্রথমে বেশ চমকেছে নিখিল, তবে পাত্তা দিল না। বেশ নিহাতের ভাবসাব দেখেও মনে হলো না সে তার পরম বন্ধু ভাবাপন্ন শত্রুর ভাইয়ের বিয়েতে এসেছে, যেন তার কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়েতে এসেছে, এবং খুবই পরিচিতি সবার সাথে। নবকুঠির থেকে সালমা বেগমের সাথে আঞ্জুমা বেগম, আনিকা আর অভিক এসেছে। বাড়িতে মমতাজ বেগম একা বিধায় আজাদ সাহেব আর আহারাব খেয়ে দিয়ে চলে গিয়েছেন। অনা আর আবিদ ক্লাবে পৌঁছেই সুজানাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। অভিক তাদের এত খোঁজাখুঁজি করতে দেখে বলল, আপনাদের টিচারকে এখনো খুঁজে পাননি? অভি, সুজান কোথাও নাই। নো, সুজান আছে, আমি খুঁজে নিয়ে আসি, ওয়েট। অভিক সুজানাকে খুঁজতে বেরুলো। কিছু দূর এগোতে সাইমকে দেখলো। সাইমের চোখ অভিকের দিকে পড়তে সে চুইংগাম চেবানো বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকালো। চাহনি খানিকটা ভীতিকর। অভিক কাছাকাছি এসে ভ্রু নাচিয়ে জানতে চাইল, আপু কোথায়? নিচে গিয়েছে। অভিক যাওয়ার সময় তার সামনের চুল এলোমেলো করে দিয়ে বলল, গুড বয়। অভিক চলে যেতে সাইম পেছনে চেয়ারে বসা সাজিয়া বেগমের দিকে তাকালো। উনি অভিকের যাওয়ার পথে তাকিয়ে আছেন। কে ছেলেটা? উনি আপনাদের ডিপার্টমেন্টেরই স্যার, অনা আবিদের চাচ্চু। ও। উনি চোখ সরালেন না যতদূর অভিককে দেখা গেল। আনিকার সাথে গল্পে মত্ত ছিল সুজানা। দুজনেই কথা বলে সিঁড়িপথ পেরোচ্ছিলেন। অভিককে দেখে দুজনের কথা থেমে গেল। আমি আপনাকে খুঁজছিলাম সুজানা। কেন রে? সরি, আমি না, বেবিরা। ওদের আর কোনো কাজ আছে? সারাক্ষণ সুজান আর সুজান। আচ্ছা, যাচ্ছি। আনিকার সাথে কথা বলতে বলতে চলে গেল সুজানা। অভিক বলল, ধ্যাত, কথা তো আমারও ছিল। সে অন্য পথে পা বাড়াবে তার আগেই সালমা বেগম এলেন। বললেন, এই অফি, মেয়েটাকে দেখেছিস? সুজানা? হ্যাঁ। কেন? সব কথা তোকে বলতে হবে কেন? তুই কি সব কথা আমাকে বলিস? আচ্ছা, উনি মাত্রই ওদিকে গেলেন, আপুর সাথে আছে, যাও। আচ্ছা। সালমা বেগম ওদিক যেতেই অভিক ফুস করে শ্বাস ফেলল। সুজানাকে খুঁজে দেওয়া এবং সুজানার খোঁজ দেওয়া তার প্রধান ও মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। সবটা আজব। সাজিয়া বেগমকে দেখে আনিকা এগিয়ে গিয়ে সালাম দিয়ে জড়িয়ে বলল, ভালো আছেন আন্টি? আপনি এসেছেন শুনে আমি আপনার কাছেই আসছিলাম। ভালো আছি মা, তুমি ভালো আছো? তোমার বাচ্চারা কোথায়? ওরা আছে মেবি সাফিনের সাথে। তোমার শাশুড়ির সাথে গল্প করছিলাম এতক্ষণ। তোমার চাচি শাশুড়ির সাথে তো দেখা হলো না। ও আবার কোথায় গেল কে জানে। হ্যাঁ, আমিও ছোট আন্টিকে দেখিনি। সালমা বেগম এলেন তখন। চশমার নিচে ওনার চোখ দুটো বেশ তীক্ষ্ণ। সুজানাকে বলল, কি ব্যাপার মেয়ে? তোমাকে সেই তখন থেকে খুঁজে যাচ্ছি, এক জায়গায় থাকতে পারো না? আমার পা ব্যথা হয়ে এলো বাবা রে। সুজানা একবার মা আরেকবার সালমা বেগমের দিকে তাকালেন। সাজিয়া বেগম কপাল কুঁচকে সালমা বেগমের দিকে চেয়ে আছেন। মা ছেলের এত সুজানাকে কি দরকার? সুজানাকে হাত ধরে টেনে নিয়ে যেতে গিয়ে আরো একবার পিছু ফিরল সালমা বেগম। সাজিয়া বেগমকে বলল, ও, আপনি তার মা? জি। দেখেছেন, আপনার মেয়ে একবারও বলেছে সেটা, পরিচয় করিয়ে দিয়েছে। তো ভালো আছেন তো? জি, আপনি ভালো আছেন?
আছি কোথায়? আপনার মেয়েই তো আমাকে হয়রানি বানিয়ে দিল। চলো, তোমার সাথে খুব জরুরি কথা আছে আমার, হুটহাট হারিয়ে যাবে না। সুজানাকে টেনে নিয়ে গেলেন উনি। সুজানা যেতে যেতে বলল, কোথায় যাচ্ছি আন্টি? দাঁড়াও দাঁড়াও, আশেপাশে অফি আছে কিনা দেখি। ছেলেটা আমাকে নজরে রাখছে। কেন? কেন কেন করো না তো। তোমাকে যেটা বলতে এনেছি সেটা শোনো। তোমাদের ওই কলেজে, ধর না, বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়ের সাথে অফি বেশি কথা বলে সেটা আমাকে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমাদের স্যার। আমি তো জানি না। তো কি করছো জানো? আমি তো জানি না, এটা কোনো কথা হলো? সুজানা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল, মনে মনে বিড়বিড় করলো, আল্লাহ আমাকে বাঁচাও। শোনো মেয়ে, অভি ওখানে কার সাথে বেশি কথা বলে ওটা তুমি লক্ষ্য রাখবে, ঠিক আছে? যখনই দেখবে কোনো মেয়ের সাথে বেশি কথা বলছে, হাসি তামাশা করছে কিংবা আলাদা কথা বলছে, তখনই তুমি আমাকে এসে বলবে। তখনই? আরে না, যখন বাবুদের পড়াতে আসবা তখন। আচ্ছা। মনে থাকবে তো? আচ্ছা। এসব কিন্তু আবার অভিকে বলো না যেন। আচ্ছা। পরক্ষণে অভিককে দেখে সালমা বেগম একদম সোজা হয়ে দাঁড়ালেন। এখানে কি হচ্ছে? সুজানা সালমা বেগমের পেছনে গিয়ে দাঁড়ালো। সালমা বেগম বললেন, কোথায় কি হচ্ছে? আমি ওর সাথে কথা বলছিলাম। আচ্ছা, ভালো। হ্যাঁ, ভালো হবে না কেন? কেনর উত্তর আমার কাছে নেই, তোমার কাছে আছে? অফি, মস্করা করবি না। সুজানা ঠোঁট টিপে হাসলো। এরা মা ছেলে দুটোই পাগল। আজিম সাহেব মা ছেলে আর সুজানাকে দেখে এগিয়ে এলেন, বললেন, কি চলছে এখানে? বাবা মা সুজানার সাথে কিছু সলা পরামর্শ করছিল, শুনতে এলাম। বললেই হলো নাকি? সুজানা আন্টি তোমাকে প্রচুর জ্বালাচ্ছে দেখতে পাচ্ছি। না, তেমন কিছু না। তুমি একদম কথা বলবে না। ছেলেটাকে নিজের মতো বানিয়েছো না? আমার থেকে কথা লুকাও। অভিক চোখের ইশারায় চুপ করতে বলল, ছেলে কি লুকিয়েছে সালমা? অনেক কিছু লুকাচ্ছে সে ইদানিং, তুমি সব জানো, শুধু আমি জানি না। শোনো, ছেলেকে নিজের মতো করেছো সে ভালো কথা, কিন্তু ছেলের বউ একদম আমার মনের মতো হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তুমি নিজ হাতে গড়ে নিও, কোনো সমস্যা না, ঠিক আছে? হ্যাঁ। ওনাদের সাথে সাথে সুজানাও ঠোঁট টিপে হাসলো। সালমা বেগম তার দিকে ফিরে বলল, তুমি হাসছো কেন? তুমি যাও তোমার ইয়ের কাছে। মাগো, সব বলে দিতে হয়, কিছুদিন পর শ্বশুর বাড়ি যাবে, আপাতত তোমার মায়ের কাছে যাও বাচ্চা। সুজানা মাথা নেড়ে চলে গেল। সালমা বেগমও বাবা ছেলের দিকে তাকিয়ে হনহনিয়ে চলে গেলেন। উনি চলে যেতেই বাবা ছেলের কানের পাশে গিয়ে বলল, অভিক ফারদিন, তোমার বউয়ের কপালে দুঃখ আছে। আমার মতো ধৈর্যশীল হলে তো ভালোই। কনফিউজড। কে? তারা দুজনেই। বাবা এবার ভ্রু কুচকে তাকালেন ছেলের দিকে। কিয়ৎক্ষণ পর হেসে উঠল দুজনেই।